সো বাংলাদেশ আর হংকংয়ের ম্যাচটি শেষ হলো। বাংলাদেশ 1, হংকং 1 ড্র হয়েছে। ম্যাচে অনেক বেশি ফিজিক্যাল ছিল বাংলাদেশ এবং হংকং দুজনই, এর ফলে একটা রেড কার্ডও পেয়েছে হংকং। আসলে বাংলাদেশের এই সুযোগটা কাজে লাগানো উচিত ছিল আমি মনে করি। বাংলাদেশ একটা রেড কার্ডের পরে যে অ্যাপ্রোচে খেলেছে সারা ম্যাচ ধরে সেই অ্যাপ্রোচে বাংলাদেশ খেলে উঠতে পারে না এবং হংকং আমাদের সেভাবে খেলতে দেয় নাই। তাদের 50,000-এর বেশি যে দর্শক আমাদের পুরো আবদ্ধ করে রেখেছিল পুরো ম্যাচ জুড়ে। এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রথম যে শেখার বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে কোনো প্লেয়ারই টিমের ঊর্ধ্বে না এবং একটা টিমকে সফল করতে হলে পুরো টিমকেই কাজ করতে হবে একটা মেশিনের মতো। একটা ওয়েল প্রিপেয়ার একটা প্ল্যান এবং সেই প্ল্যান অনুযায়ী সবার পারফর্ম করতে হবে। কেউ একজন ভালো করলো অ্যান্ড আরেকজন খারাপ করলো, ডাজন্ট ম্যাটার। ইন দ্য এন্ড আমরা হারবো অথবা ড্র করবো। অ্যান্ড আমি মনে করি ড্রটা আমরা প্রাপ্য ছিল না, কজ আমরা সেইভাবে সেই অর্থে কোনো অ্যাটাক বিল্ডই করতে পারিনি। আমরা জাস্ট ক্রস করেছি। অ্যান্ড সব থেকে যেটা আমার কাছে হতাশাজনক লেগেছে যে শামিত সোম অ্যান্ড সোহেল রানা ডিফেন্সিভলি ট্রাই করেছে ভালো, তবে যে বিষয়টি হচ্ছে আমরা ফাইনাল থার্ডে কোনো ভালোভাবে পাস করতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি ফাইনাল থার্ডে আমাদের কয়েকটি পাস কিছু ভালো ছিল, বাট ম্যাক্সিমাম পাসেস আর রং। আমরা বারবার ব্যাক পাসে চলে যাচ্ছিলাম এবং হংকং আমাদের ভালোভাবে ম্যাচে করতেই দিচ্ছিল না কোনো কিছু। এটা একটা বড় কারণ ছিল তাদের মার্কিং এবং প্রেস। তাদের মার্কিংটা ছিল অনেক বেশি ভালো। তাদের যে কোচ আমাদের যে হোম ম্যাচটি গিয়েছিল সেখান থেকে অনেক কিছু শিখেছে। প্রথম যে জিনিসটি শিখেছে সেটি হচ্ছে হামজাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমরা লাস্ট ম্যাচে একটা জিনিস দেখেছিলাম যে হামজা খুব ইজিলি বল সাপ্লাই অ্যান্ড বল ডিস্ট্রিবিউট করতে পারতেছিল, যেটা মেইন সমস্যা হয়ে দাঁড়িয়েছিল হংকংয়ের। হামজা টোটালি আনমার্ক ছিল আগের ম্যাচে, কোনোভাবেই হামজাকে মার্ক করা যাচ্ছিল না। হামজা এখানে, হামজা ওইখানে, হামজা পুরো মাঠ জুড়ে খেলেছিল। বাট এই ম্যাচে হংকং একটা ওয়েল প্রিপেয়ার একটা প্ল্যান, একটা ওয়েলভাবে খুব সুন্দরভাবে একটা প্ল্যান রেডি করেছিল, যে প্ল্যানটা তারা ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে। দ্য ফার্স্ট যেটা প্রায়োরিটি ছিল সেটা হচ্ছে হামজার প্রত্যেকটা বল পাসিং অপশনগুলোকে ব্লক করে রেখেছিল হংকং। আমরা দেখতে পেরেছি যে পুরো ম্যাচ জুড়ে যে হামজার পিছে 2 থেকে 3 জন প্লেয়ার অল টাইম তাকে মার্ক করে রেখেছিল। তার পাসিং অ্যাঙ্গেলসগুলো ব্লক করে দিতেছিল, পাসিং অপশনসগুলো ছিলই না বলতে গেলে, যার ফলে হামজা অনেকটা নিস্তেজ হয়ে গিয়েছিল ফার্স্ট হাফে। সেকেন্ড হাফেও তার ধারাবাহিকতা ছিল, রেড কার্ডের পরে কিছুটা মুহূর্ত চেঞ্জ হয়েছে। এখানে আমাদের অনেক কিছু শেখার প্রথম যে বিষয়টির আমি বললাম যে কোনো প্লেয়ার একা ভালো করলে হবে না। এখান থেকে আমরা জানতে পারি যে আমাদের পুরো টিমটার কাজ করতে হবে, যেটা এখন পর্যন্ত একটা ভালোভাবে কাজ করতে পারতেছে না। এটা কারণ কি? এটা কারণ এখন অনেক মানুষ এই 2 ম্যাচের পরে বলে উঠবে হাভিয়ার কাবরেরাকে আর দলে রাখা উচিত না। কাবরেরার ব্যর্থ প্ল্যানিং, কাবরেরার কষ্টদায়ক একটা ব্যাপার যে আমাদের টিম বাংলাদেশে এখন হামজা চৌধুরী, শামিত সোম, ফাহমিদুল এরকম যারা উচ্চ পর্যায়ে যে ফুটবল সেটাতে খেলে অভ্যস্ত, তারা এসে আমাদের টিমটা হাভিয়ার ক্যাবরেরা একটা ডিফেন্সিভলি বা অন্যরকম, যেটা আমরা আগে দেখেছি যে ক্রস করে জিতা অথবা জাস্ট বল পাইলে দূরে মারা, কেউ পেয়ে যাবে এই আশায় বসে থাকেন, ড্রিবল করে হয়তো কিছু একটা হবে, এই আশায় আর থাকা যাবে না। আমাদের একটা ওয়েল প্ল্যান লাগবে, একটা প্রেসিং অ্যাঙ্গেল লাগবে যে আমরা এইভাবে প্রেস করবো, এইভাবে আমরা প্রেস করি, এইভাবে আমরা আগাবো, ফাইনাল থার্ডে যাব, এই অ্যাপ্রোচটা আমরা করবো। আমরা ক্রস বাদে আমরা কী করতে পেরেছি এই ম্যাচে? আমাদের গোলও একটা এসেছে একটা ক্রসের, আমি বলবো হংকংয়ের একটা ভুল ডিফেন্ডিংয়ের কারণে, যেটা তারা স্বাভাবিক, একটা রেড কার্ড খেয়েছে, এরকম ডিফেন্ডিং করবেই তারা। আমরা লাকি ছিলাম লাকি একটা গোল পেয়েছে আমি বলবো, যেটার আমি এখানে ফাহমিদুলকে অনেক কৃতিত্ব দিব। ফাহমিদুল খুব সুন্দর মতো বলটাকে ক্যারি করেছে, ড্রিবল করেছে অ্যান্ড দেন একটা সুন্দর একটা ক্রস, বাট সেই ক্রসটাও ভালোভাবে আমরা প্লেস করতে পারিনি। আমাদের ক্রসটা আরেকজনের লেগে দেন আমরা গোলটা দিয়েছি, যেটা দুঃখজনক। অ্যান্ড তার থেকেও বেশি দুঃখজনক যে ম্যাচের 75 নাকি 70 মিনিট চলছে, 80 মিনিট চলছে, এই সময়তে আমরা একটা গোল করেছি, রেড কার্ড, 1-1 সমতা। আমাদের ড্রটা কোনো দরকার নেই। আমাদের ড্র করলে আমরা এশিয়ান যে লিগটা খেলবো, এশিয়ান কাপ, আমরা সেখানে কোয়ালিফাই করতে পারছি না। আমাদের একটা টিম দরকার, আমাদের একটা উইন দরকার, যে উইনটা আমরা জন্য আজকে মাঠে নেমেছিলাম।
সে উইনটা আমরা পাই নাই, আমাদের টিমটা ভালো খেলতে পারে নাই। সো দেন এই বাজে খেলার ভিতরে যখন আমরা একটা লাকি গোল পাই, লাকি গোল পাওয়ার পরে আমাদের উচিত ছিল ফার্স্ট আরও দ্রুত আরও বেশি মানে এনার্জেটিক ওয়েতে সেন্টারে ফিরে যেয়ে আমাদের দেন আবার খেলা শুরু করা উচিত ছিল, যেখানে একটা বেশি লং একটা সেলিব্রেশন করা হয়েছে আমাদের প্লেয়ারের পক্ষ থেকে, যেটা বাংলাদেশ প্রতিনিয়ত করে আসে। ম্যাচ শেষ হওয়ার আগে একটা ওভারওয়েলমিং সেলিব্রেশন, যেটা আমাদের ক্যারেক্টারকে ডিফাইন করে যে আমরা কিসের জন্য খেলতেছি, জিতার জন্য নাকি ড্র করার জন্য। আমাদের উচিত ছিল, আমাদের হামজা চৌধুরী লাস্ট ম্যাচে বলে গিয়েছিল যে আমাদের টানা 3 ম্যাচ জিততে হবে। তার ভিতরে যে কনফিডেন্স আমরা দেখতে পেয়েছিলাম যে নেক্সট 3 ম্যাচেস আমাদের জিততেই হবে যদি আমরা টিকে থাকতে চাই, সেই মেন্টালিটি আসলে আমাদের কোচের ছিল, আমাদের প্লেয়ার্সদের ছিল, নাকি কয়েকজন প্লেয়ার্সদের ছিল অ্যান্ড বাকি প্লেয়ার্সরা ড্র অথবা ওখান থেকে একটা পয়েন্ট নিয়ে কোনোভাবে দেশটাকে বাঁচানোর এবং একটা গোল করে উদযাপন করার ভিতরে সীমাবদ্ধ ছিল। এভাবে একটা দেশের ফুটবল আগাতে পারে না। আমরা আজকে অনেক বেশি কথা বলতেছি ফুটবল নিয়ে, বাংলাদেশ ফুটবল নিয়ে। আমরা সবাই দেখেছি বাংলাদেশ ফুটবল লাস্ট হংকং ম্যাচ থেকে ক্রেজটা শুরু হয়েছে এগেইন। লাস্ট এটা এসেছিল সেই ইন্ডিয়া ম্যাচের সময়। এর মাঝখানে আমরা কই ছিলাম? এর মাঝখানে পুরো জাতি কই ছিল? এর মাঝখানে পুরা ফুটবল টিম কোথায় ছিল? অথবা আমাদের যে তাবিত আওয়াল স্যার নেতৃত্বে আমাদের যে ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে সেটার খবর আমরা কারা জেনেছিলাম? তাবিত আওয়াল এসে আসার পরে আমাদের কিছু জিনিস উন্নত হয়েছে, আমরা কিছু জিনিস আগাতে পেরেছি। তবে আমাদের মেইন যে মোটিভ একটা দেশের ফুটবলের থাকে সেটা আসলে লোকাল লিগ। আমাদের লোকাল লিগটা এখনও ডেভেলপ হতে পারে না ভালোভাবে। আমি নিজে মোহামেডান সাপোর্ট করতাম এক সময়, এখনও করি। তবে আমার যেটা কষ্ট লাগে, আমি লিভারপুল সাপোর্টার হয়ে আমি না জানতেই আমি জানি আমি কোন সময় লিভারপুলের ম্যাচ দেখবো। আমি জানি না এই মোহামেডানের ম্যাচ কখন দেখবো, কীভাবে দেখবো, কোন ওয়েতে দেখবো। অ্যান্ড আদৌ কি মোহামেডানের আমি এটাও বুঝতে পারি না যে কোন প্লেয়ার কোন জায়গা থেকে বিলং করে। আসলে আমাদের ফান্ডামেন্টাল যে একটা ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিসটা আমরা মোকাবেলা করতে হবে। এই ফান্ডামেন্টাল ক্রাইসিস যদি আমরা মোকাবেলা করে না আগাতে পারি, তাহলে হামজা চৌধুরীর মতো 100 জন ফুটবলার এসেও আমাদের দেশ এশিয়ান কাপেও খেলতে পারবে না। সো আমাদের এখনও আগাতে হবে। হ্যাঁ, এখান থেকে অনেক পজিটিভ ব্যাপার আছে। আমি এখানে এখনও হাভিয়ার কেব্রারকে স্যাক করার বিষয়ে বলবো না। আমি মনে করি তার আরও সময় দরকার, কারণ এখনও সে প্রপারলি আমাদের যে টিম কম্বিনেশন সেটা দাঁড় করতে পারেনি। তার একটা প্রপার প্ল্যানিং এখন আর তৈরি করতে পারেনি। হ্যাঁ, যখন তার প্ল্যানিং প্রপারলি তৈরি হয়ে যাবে, দেন সেটা এক্সিকিউট করা যাচ্ছে না, সময় যাচ্ছে, তখন আমরা স্যাক করবো ভাবতে পারি। বাট আমি মনে করি এখন হাভিয়ার কেব্রারকে আরও সময় দেওয়া উচিত, বাংলাদেশ টিমকে আরও সময় দেওয়া উচিত। আমাদের যে টিম সেটা আমি বিশ্বাস করি এখন অনেক দূর যাওয়ার পথ বাকি আছে, যেগুলো হামজা চৌধুরী অ্যান্ড সমিত সোম, ফাহামিদুল, মোরসালিন, মিতুল মার্মা, সোহেল রানা, তারিক গাজী, তপু বর্মন, এদের সবাইকে দিয়ে সম্ভব। আমি মনে করি বাংলাদেশ টিমের এখনও অনেক সম্ভাবনা রয়েছে বিদ্যমান, যে সম্ভাবনার আলো বাংলাদেশ ফুটিয়ে তুলবে ইনশাআল্লাহ। এই বলে আমি বিদায় নিচ্ছি আমার ভিডিও থেকে। আমি যেটা বিশ্বাস